আমি বাংলাদেশ কনটেক্সটে যেটা দেখি সেটা হলো যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু করি হেলথ যে একটা পলিটিক্যাল ইস্যু, এটা খুব রিসেন্টলি আমরা এটার আলোচনাটা দেখতে পাই। প্রত্যেকটা দেশের একটা হিস্ট্রি আছে, যে হিস্ট্রিটার একটা প্রভাব থাকে। যেমন ধরেন আমাদের বাংলাদেশ এক সময় ব্রিটিশ কলোনি ছিল, কাজে আপনি দেখবেন যে NHS এর নেচারে একটা অংশ রয়ে, কিন্তু আরেকটা জিনিস আমাদের গ্যাপ রয়ে গেছে, যেটা আমাদের খুব বেশি কাজ হয় না বা এনাফ হয় না বলবো, পাবলিক হেলথ আসপেক্টে কাজ করে, লাইক প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোটিভ কেয়ারগুলো নিয়ে কাজ করে। এখানে একটা গ্যাপ আছে। ইউনিভার্সাল হেলথ কভারেজটা হলো আপনার যে কোনো ধরনের স্বাস্থ্যসেবা আমাদের দেশের জনগণের জন্য, আমি বাংলাদেশ কনটেক্সটে বলছি, আমাদের দেশের প্রত্যেকটা মানুষের জন্য এই সেবাগুলোর প্রতি অ্যাক্সেস থাকতে হবে। হেলথ সেন্টার সার্ভিস দিচ্ছে, কোনোভাবেই যেন মানুষের আনসেফ না হয়। বাট প্রাইভেট এবং পাবলিক সেক্টরের মধ্যে আমাদের একটা বড় ধরনের গ্যাপ আছে। ইউনিভার্সাল হেলথ কভারেজের ক্ষেত্রে ডেফিনেটলি একটা ক্লিন হসপিটালের ব্যাপার থাকবে, কিন্তু অবশ্যই ওই হসপিটালে অনেক বড় একটা টেলিভিশনের পর্দা থাকতে হবে, কোনো দরকার নেই মানে হোটেল হওয়ার দরকার কোনো দরকার নেই। কাজেই আপনার সার্ভিসটাকে এনশিওর করতে হবে, ওটা যেন পেশেন্টের জন্য খুব ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট হয়। এই ধরনের ইনফরমেশন আসলে প্রয়োজন আমাদের জনগণের জন্য। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য জিওপলিটিক্যাল শো দ্য চেসবোর্ড, যেখানে আমরা বিভিন্ন জিওপলিটিক্যাল ঘটনা কিংবা ভূরাজনৈতিক ঘটনা আপনাদের সামনে সিস্টেম্যাটিকভাবে তুলে ধরার চেষ্টা করি। আমি আপনাদের হোস্ট ফারহান ইমতিশার খালেদ। মূলত বাংলাদেশ এবং বিশ্ব দরবারে কী ঘটে যাচ্ছে, কখন ঘটেছে, কেন ঘটছে, এই সকল বিষয়ে আপনাদের সামনে সিস্টেম্যাটিকভাবে তুলে ধরা এবং এক্সপার্ট ভ্যালিডেটেড কিছু ডিসকাশন আপনাদের কাছে উপস্থাপন করার জন্য মূলত আমাদের শোটি করে তোলা হয়েছে। আশা করি প্রত্যেকটি এপিসোড থেকে আপনারা সকলেই কিছু না কিছু শিখে যেতে পারবেন। আমাদের আজকের টপিক দ্য পলিটিক্যাল ইকোনমি অফ গ্লোবাল হেলথ কেয়ার। এখানে আমরা বিশ্ব দরবারে হেলথ কেয়ার ঠিক কেমন, তাদের স্ট্যান্ডার্ড কেমন এবং একই সাথে ইউনিভার্সাল হেলথ কভারেজ বা সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, এই ধরনের ডিসকাশন আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আপনাদের অশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর জাহাঙ্গীর AM খান। তিনি ইউনিভার্সিটি অফ গথেনবার্গ, সুইডেনে প্রফেসর অফ হেলথ ইকোনমিক্স, এবং আমাদের যে ICTDRB রয়েছে সেখানকার যে হেলথ ইকোনমিক্স ইউনিটটা রয়েছে তার সাবেক প্রধান, এবং একই সাথে তিনি কোঅর্ডিনেটর অফ নর্ডিক ফোরাম অফ বাংলাদেশি অ্যাকাডেমিশিয়ানস অ্যান্ড রিসার্চার্স ইন স্টকহোম। স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনি কেমন আছেন? ভালো আছি। ইটস মাই প্লেজার যে আমি এখানে আজকে আপনাদের সাথে কথা বলতে পারছি। থ্যাংক ইউ স্যার, এবং এটা আমাদের প্লেজার এবং প্রিভিলেজ যে আপনার মতো একজন অ্যাকাডেমিশিয়ান কে আমরা আজকে আমাদের সিটে পেয়েছি, এবং এটা আমাদের একটা অনার যে আপনি গ্লোবাল স্কেলে আমাদের বাংলাদেশকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারছেন। অনেক ধন্যবাদ। এই ফোরামটায় নিশ্চয়ই আমি কিছু ইন্টারেস্টিং কথা বলতে পারবো, যেটা আসলে আমি বলতে চাই বাংলাদেশের হেলথ সিস্টেম অ্যান্ড সাম রেলিভেন্ট ইস্যুস নিয়ে। অফকোর্স স্যার, অফকোর্স, এবং আমাদের দর্শক আসলে এই সকল বিষয় জানতে চায়। স্যার, ইফ ইউড অ্যালাউ, আমরা কি প্রসিড করতে পারি ইন্টারভিউটা নিয়ে? প্লিজ। স্যার, এখন আমরা কথা বলবো, আর আমাদের যে প্রথম এপিসোডটা সেটা হচ্ছে আপনার দ্য পলিটিক্যাল ইকোনমি অফ গ্লোবাল হেলথ কেয়ার। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, হোয়াট ডাজ ইট মিন বাই দ্য পলিটিক্যাল ইকোনমি অফ গ্লোবাল হেলথ কেয়ার? পলিটিক্যাল ইকোনমিটা আসলে একটা ইকোনমিক সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম, এই বিষয়গুলো কিভাবে আপনার হেলথ সিস্টেমকে এবং হেলথ পলিসিকে শেপ দেয়, এবং এই শেপের ফলে আলটিমেটলি আমাদের কী ধরনের হেলথ আউটকাম আসে আমাদের জনগণের জন্য। এবং সেক্ষেত্রে হেলথ আউটকাম বলতে যখন আমরা বলি ইভেন সোশিও ইকোনমিক ডিফারেন্সেস এবং ডিফারেন্ট এথনিসিটি অ্যান্ড আদার গ্রুপের মধ্যে আমাদের ডিফারেন্সগুলো যেন মিনিমাইজ করে আনতে পারি। জি স্যার। এই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয় পলিটিক্যাল ইকোনমি অফ হেলথ। পলিটিক্যাল ইকোনমি অফ হেলথের ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের প্রিন্সিপালও দেখতে পাবেন গ্লোবালি। কিছু কিছু কান্ট্রি ক্যাপিটালিজম নিয়ে কাজ করে হেলথ সিস্টেমের ভিতরে। জাস্ট ফর এক্সাম্পল ইউনাইটেড স্টেটস, আপনি প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সের প্রভাব দেখবেন অনেক বেশি। আপনি যদি সুইডেনে যান, সিস্টেমটা ট্যাক্স বেসড একটা সিস্টেম, আর ন্যাশনাল হেলথ সার্ভিস ইন UK, সেখানেও দেখবেন আপনি ট্যাক্স বেসড সিস্টেম। সো এগুলো সব আসলে আলটিমেটলি এক ধরনের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিসের আউটকাম হিসেবে সোসাইটিতে চলে আসে। তো আমাদের বাংলাদেশেও এই ধরনের এই পলিটিক্যাল যে ইকোনমিক সিস্টেমটা আলটিমেটলি ফাংশন করে
যে আমরা যে আউটকামগুলো এখন সোসাইটিতে দেখতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার, খুবই আসলে এনলাইটনিং একটা আপনার ডেফিনেশন দিলেন আমাদেরকে। এখন আমি যদি স্যার আপনাকে জিজ্ঞেস করি, হাউ ডু ইউ লুক অ্যাট দ্য পলিটিসাইজেশন অফ হেলথ কেয়ার, সেটা আমরা এভাবেও দেখতে পারি যে আমাদের যে এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট আছে, ডিভিশন আছে, তারা কিভাবে করে পলিটিসাইজ করছে, অথবা হচ্ছে পলিটিক্যাল পার্টি যারা হচ্ছে তাদের ম্যানিফেস্টোতে বলে থাকে যে আমরা যখন নিজেরা ক্ষমতায় আসবো এভাবে করে আপনাদের অত্র ইদার ডিসকাউন্টস অথবা স্টেট স্পন্সার্ড হেলথ কেয়ার আপনাদেরকে প্রোভাইড করবো। তো এই যে পলিটিসাইজেশনের যে প্রসেসটা আছে বা এন্ডোর্সমেন্ট আছে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? আমি বাংলাদেশ কনটেক্সটে যেটা দেখি সেটা হলো যে হেলথ যে একটা পলিটিক্যাল ইস্যু, এটা খুব রিসেন্টলি আমরা এটার আলোচনাটা দেখতে পাই। যে বিষয়গুলো খুব বেশি আলোচিত আগে হতো না, মনে হতো যে গভর্নমেন্ট ইটসেলফ এই কাজটা করে, পলিটিক্যাল পার্টির ইনভলভমেন্টগুলো কম মনে হতো আগে, বাট এখন দেখা যাচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলে। ইয়েস স্যার। আমাদের দেশে তারপরেও আপনি দেখবেন যে আমরা যদি বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু করি, প্রথম দিকে যেমন পাবলিক সেক্টরে এই হেলথটা আর হেলথ কেয়ারটা প্রোভাইড করা হতো, সেভাবেই ছিল। আস্তে আস্তে আমরা 80s-এও বিষয়গুলো ওরকম থাকে, কিন্তু একসময় আবার প্রাইভেটাইজেশনের দিকে আমরা যাই। এবং প্রাইভেটাইজেশনের সাথে যেতে যেতে এখন এই পর্যায়ে এসে মানে খুব বেশি প্রাইভেটাইজেশন হয়ে গেছে। তো এই যে বিষয়গুলো ঘটলো, এটার যে প্রভাব শুধু আমাদের বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স এটার সাথে ইনভলভ তাও না, ইভেন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টনার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোরও প্রভাব এখানে আছে। ওয়ার্ল্ড ব্যাংক, WHO অ্যাক্টিভিটিস অ্যান্ড অল দোজ থিংস আসলে শেপ করার জন্য অনেকগুলো অ্যাক্টরস একসাথে কাজ করছে। হ্যাঁ, পাশাপাশি আরেকটা জিনিস যে আমাদের প্রত্যেকটা দেশের একটা হিস্ট্রি আছে, যে হিস্ট্রিটার একটা প্রভাব থাকে। যেমন ধরেন আমাদের বাংলাদেশ একসময় ব্রিটিশ কলোনি ছিল, কাজে আপনি দেখবেন যে NHS এর ন্যাচারে একটা অংশ রয়ে গেছে। হ্যাঁ, আমরা ট্যাক্স বেসড একটা সিস্টেম আছে যেটা দিয়ে আমরা গভর্নমেন্ট হসপিটাল এবং বিভিন্ন হেলথ সেন্টার থেকে সার্ভিস পাই। তো কিন্তু আরেকটা জিনিস আমাদের গ্যাপ রয়ে গেছে, যেটা আমাদের খুব বেশি কাজ হয় না বা এনাফ হয় না বলবো, কিছু তো হচ্ছেই, সেটা হলো পাবলিক হেলথ আসপেক্টে কাজ করা, লাইক প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোটিভ কেয়ারগুলো নিয়ে কাজ করা। এখানে একটা গ্যাপ আছে, বাট এই জিনিসগুলোতে কিন্তু পলিটিক্যাল ইকোনমির একটা বড় ধরনের প্রভাব আছে। কারণ এটা আপনি দেখবেন যে প্রত্যেকটা জায়গায় একটা পাওয়ার গেমেরও একটা ব্যাপার আছে, কোন অ্যাক্টররা হেলথ সেক্টরে ফাংশন করছে, কার বেশি শক্তি সোসাইটিতে, যার ইচ্ছাটা বেশি প্রতিফলিত হয় আলটিমেট ডিসিশন মেকিং এ। তো এরকম আর কি আপনি এইভাবে ভাবতে পারেন ব্যাপারগুলো। অফকোর্স স্যার, মানে খুবই লাইক ইউভ গিভেন আস সামথিং টু থিঙ্ক অ্যাবাউট স্যার। তো আমি এই প্রসঙ্গে আপনাকে জিজ্ঞেস করি যে ইউনিভার্সাল হেলথ কেয়ার বা সর্বজনীন যে স্বাস্থ্য ব্যবস্থার একটা কনসেপ্ট আছে, সেটা যদি আমাদের দর্শকদের একটু বুঝিয়ে বলতেন, এবং এর সাথে একটা অ্যাডেন্ডাম, একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন, যে ইউনিভার্সাল হেলথ কেয়ারের স্ট্যান্ডার্ড ঠিক কেমন হওয়া উচিত? কারণ আমরা তো প্রাইভেট সেক্টরেও হেলথ কেয়ার দেখি, পাবলিক সেক্টরেও হেলথ কেয়ার দেখি। এখন ক্রুডলি যদি বলি, দুটোর মধ্যে ভাস্ট ডিফারেন্স আছে একটা। তো ইউনিভার্সাল হেলথ কেয়ারের ক্ষেত্রে স্যার স্ট্যান্ডার্ডটা কেমন হওয়া উচিত হবে? আচ্ছা, প্রথমে আমি ইউনিভার্সাল হেলথ কাভারেজ ব্যাপারটা কি অফকোর্স বলি। সেটা হলো ইউনিভার্সাল হেলথ কাভারেজটা হলো আপনার যে কোনো ধরনের স্বাস্থ্যসেবা, প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ, রিহ্যাবিলিটেটিভ, প্যালিয়েটিভ, সব ধরনের সার্ভিস তো আমাদের দরকার। এই সবগুলো সার্ভিস আমাদের দেশের জনগণের জন্য, আমি বাংলাদেশ কনটেক্সটে বলছি, আমাদের দেশের প্রত্যেকটা মানুষের জন্য এই সেবাগুলোর প্রতি অ্যাক্সেস থাকতে হবে, এবং সেই অ্যাক্সেসটা হতে হবে অ্যাফোর্ডেবল, যাতে নিজের পকেট থেকে পে করতে গিয়ে যেন মানুষ আবার সার্ভিস পাচ্ছে না এমন না হয়, অথবা পেলেও যেন মানুষ ওই পেমেন্টটা করতে গিয়ে দরিদ্র হয়ে না যায় বা ইকোনমিক হার্ডশিপ যেন ফিল না করে। এইটা হলো মেইনলি ইউনিভার্সাল হেলথ কাভারেজের মূল আইডিয়াটা। এবং ইউনিভার্সাল হেলথ কাভারেজের এই বিষয়টাকে অ্যাড্রেস করতে গিয়ে আপনি যে বিষয়টা বলেন স্ট্যান্ডার্ডের ব্যাপারটা, আসলে এখানে খুব ডিফাইন্ড একটা স্ট্যান্ডার্ড আছে। যেমন ধরেন যে আপনার ইন্ডিভিজুয়াল লেভেলে যদি বলি যে আমরা একটা হেলথ সেন্টার সার্ভিস দিচ্ছে, ওনাদের যে কাজটা হবে সেটা হলো যে কোনোভাবেই যেন মানুষের মানে যে সার্ভিসগুলো দেওয়া এগুলো যেন আনসেফ না হয়। অর্থাৎ আপনি সার্ভিস দিতে গেলেন, ধরেন যে একজন মাকে সেবা দিতে যাচ্ছেন, প্রেগনেন্ট উইমেন, ওনাকে সেবা দিতে যাচ্ছেন, দেখা গেল যে ওনার ইনফেকশন হয়ে গেল, তাহলে তো আপনার এটা একটা সমস্যা। তো এরকম যে কোনো সার্ভিস আপনি যেটা দিতে যাবেন সেটা যেন
মানে ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে যেন সেফ থাকে। অফকোর্স। তো এরকম বেশ কিছু ইন্ডিকেটর আছে যেগুলো আপনি হেলথ সেন্টারগুলো লেভেলে বা কাইন্ড অফ ইন্ডিভিজুয়াল লেভেলে মেনটেন করতে হবে। আরেকটা বিষয় যেটা সেটা হলো যে আপনার টোটাল হেলথ সিস্টেম লেভেলও একটা ইকুইটির ব্যাপার বা একটা কোয়ালিটির ব্যাপার আছে। সেই জায়গায় আপনার হেলথ সিস্টেম ইকুইটেবল হতে হবে। যেমন ধরেন যে আপনি দরিদ্র হন, আপনি ওই হার্ড টু রিচ কোন একটা হিল ট্র্যাক্সে বসবাস করেন অথবা হাওড়ে বসবাস করেন বা ঢাকা সিটিতে বসবাস করেন, যে যেখানে আমরা বসবাস করি প্রত্যেকেরই আমাদের একই ধরনের সেবা এনশিওর করতে হবে পুরো দেশে। এটা হলো মানে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে আপনার হেলথ সিস্টেম লেভেলে। তো এরকম বেশ কিছু ইন্ডিকেটর আছে, আমরা হয়তো অল্প সময়ের মধ্যে সবগুলো নিয়ে অনেক কথা বলতে পারবো না, আমি জাস্ট কিছু উদাহরণ দিই। থ্যাংক ইউ সো মাচ স্যার। মানে এই ধরনের ইনফরমেশন আসলেই প্রয়োজন আমাদের জনগণের জন্য। আমি যদি একটা অ্যানেকডোট আপনার সাথে শেয়ার করি, আমাকে একবার একটা বিড়াল কামড় দিয়েছিল, তো আমার রেবিস ইনজেকশন নেওয়ার জন্য আমাদের গভর্নমেন্ট ফ্যাসিলিটেটেড যে হেলথ কেয়ার ইনস্টিটিউশন ছিল সেখানে যেতে হয়েছে। সেখানে গিয়ে আমার মনে হয়েছিল যে না থাক, আমি বাইরে থেকে প্রাইভেট কোনো ইনস্টিটিউশন থেকে দিয়ে দিই, ইভেন ইফ ইট কস্ট মি মোর, যেখানে হচ্ছে আমি একটা টিকিট কেটে এখানে ফ্রি অফ কস্ট আমি ইনজেকশনটা দিয়ে আসতে পারছি। কিন্তু তাদের যে স্যানিটেশনের লেভেলটা ছিল ইট ওয়াজ ভেরি পুয়ার। তো এটা হচ্ছে আপনি যেটা বলেন যে ইন্ডিভিজুয়াল লেভেলে প্রত্যেকটা ইনস্টিটিউশনের নিজেরই কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত। আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। আমি আরেকটা জিনিস একটু বলে ফেলি, সেটা হলো যে আপনি একটু ইন্ডিকেট করছিলেন যে যেমন আমরা কোনো হসপিটালের অবস্থা অত্যন্ত মানে খুবই হয়তো নোংরাও থাকে অনেক ক্ষেত্রে, আবার কিছু অনেক বেশি হাই স্ট্যান্ডার্ড। ইউনিভার্সাল হেলথ কভারেজ কোনটা চায়? আসলে ইউনিভার্সাল হেলথ কভারেজের ক্ষেত্রে ডেফিনেটলি একটা ক্লিন হসপিটালের ব্যাপার থাকবে, কিন্তু অবশ্যই ওই হসপিটালে অনেক বড় একটা টেলিভিশনের পর্দা থাকতে হবে এমন কোনো দরকার নেই স্যার। মানে হোটেল হওয়ার দরকার নেই স্যার। তো কাজেই আপনার সার্ভিসটাকে এনশিওর করতে হবে ওটা যেন পেশেন্টের জন্য খুব ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট হয়। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এগুলো মানে দেখতে অনেক সুন্দর হতে হবে ব্যাপারগুলো জানার। জি স্যার। বাট প্রাইভেট এবং পাবলিক সেক্টরের মধ্যে আমাদের একটা বড় ধরনের গ্যাপ আছে। জি স্যার। অন্য মানুষরা কমফোর্টেবলি থাকতে পছন্দ করে, সেটা অন্য জিনিস। যারা অ্যাফোর্ড করতে পারে তাদের কথা ভিন্ন। বাট আমাদের একটা বটম লাইন থাকা দরকার যে একটা মানুষ বাংলাদেশের নাগরিক হিসেবে অন্তত এই একটা স্ট্যান্ডার্ড লেভেল অফ ক্লিনিং, তার হসপিটাল অতটুকু ক্লিনিং থাকবে, অতটুকু সেফ থাকবে তার সার্ভিসগুলো, এটা যেন মেনটেন করা হয়। অফকোর্স। তারপরে কে কত ভালো সার্ভিস বা কত বেশি লাক্সারি করবে, দ্যাটস দেয়ার ওন পকেটের ব্যাপার আমি মনে করি আর কি। অফকোর্স স্যার, লাইক ভেরি ওয়েল সেড স্যার। স্যার আপনি যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর কথা বলছিলেন, ওয়ার্ল্ড ব্যাংক, তারপর হচ্ছে ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তো তারা কিন্তু স্যার কোথাও, আমি যখন রিসার্চ করছিলাম তো তখন আমি দেখলাম স্যার কেউ স্পেসিফিক কোনো একটা পার্সেন্টেজ অফ জিডিপি সেভাবে বলে দেয়নি, কিন্তু চ্যাটাম হাউসের রিসার্চাররা রয়েছেন, ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রয়েছে, যারা বলছে যে অ্যাটলিস্ট 5% অফ জিডিপি প্রত্যেকটা দেশকে অ্যালোকেট করা উচিত ফর দেয়ার হেলথ কেয়ার সেক্টর, এবং সেখানে যেন তারা প্রাইমারি কেয়ারটা অ্যাটলিস্ট ভালোভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করে দিতে পারে এবং ইউনিভার্সাল হেলথ কভারেজের দিকে তারা আগাতে পারে। তো স্যার তারা তো একটা রেকমেন্ডেড বেঞ্চমার্ক দিয়ে দিল বা একটা রেকমেন্ডেশন দিয়ে দিল। এছাড়া কি এই অর্গানাইজেশনগুলো হেলথ প্রমোট করতে ফাইন্যান্সিয়ালি ইনসেন্টিভাইজ করছে দেশগুলোকে বা কোনো ক্ষেত্রে কোনো অ্যাসিস্ট্যান্স দিচ্ছে? হ্যাঁ, একটা জিনিস হলো কি, মানুষকে অ্যাওয়্যার করে একটা সার্টেন বেঞ্চমার্কিংয়ের দিকে নিয়ে আসাটা, এটা একটা বড় কাজ। জি স্যার। যেমন ইউনিভার্সাল হেলথ কভারেজের যে আইডিয়াটা প্রমোট করা, জি স্যার, এবং এটা মানুষকে বোঝানো এবং পলিসি মেকারদেরকে বোঝানো এবং পলিটিক্যাল ইনস্টিটিউটগুলোকে বোঝানো, এই জায়গাগুলো তো কাজ করে থাকে WHO, ওয়ার্ল্ড ব্যাংক। জি স্যার। আপনি যদি বলেন বড় আমলাতে ইউনাইটেড নেশনস এগুলো করে থাকে। এছাড়া তো বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। জি স্যার। বাট একটা জিনিস মাথায় রাখা খুব জরুরি যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সগুলো যেন সাস্টেইনেবল কিছু হয়, ওই জায়গাটা বিষয়টাকে মানে মাথায় রেখে কাজটা করা। বাট আমি দেখতে পাই যে বিভিন্ন প্রোগ্রাম থাকে, যেমন ধরেন টিউবারকুলোসিস নিয়ে ডিফারেন্ট প্রোগ্রাম, বা বিভিন্ন ডিজিজ NCD নিয়ে, নন কমিউনিকেবল ডিজিজেস নিয়ে ডিফারেন্ট প্রোগ্রাম, এই জাতীয় সাপোর্টগুলো তো দেয় হচ্ছে। ইভেন হেলথ সিস্টেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে সিস্টেমগুলো কেমন হওয়া উচিত, অ্যাটলিস্ট একটা আপনার কাছে যদি একটা মডেল দ্বারা করানো হয়, দেন ইউ অ্যাডজাস্ট ইট কনসিডারিং ইউর ওন কন্ডিশন, তাই না? নিজের প্রত্যেকটা দেশের নিজস্ব একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে বা নিজস্ব কিছু ভ্যালুস থাকে। জি স্যার। কিন্তু
ওই জিনিসটা প্রমোট করে যাচ্ছে, জি। কিন্তু সবাই যে একইভাবে ক্যাচ আপ করবে এমন কোনো কথা নেই। অবশ্যই। যেমন ধরেন যে আমাদের যদি আজকে বলা হয় যে হেলথ সেক্টরটা পুরোটাই গভর্নমেন্টের হওয়া উচিত, Yes, sir. যেটা অনেক বেশি, বা ওয়ার্ল্ডের বেস্ট হেলথ সিস্টেমগুলো ওরকমই, যেমন কানাডার কথা বলেন বা Yes. সুইডেনের কথা বলেন, ফ্রান্সের কথা বলেন, কাইন্ড অফ অনেক বেশি প্রভাব গভর্নমেন্ট অর পাবলিক ইনস্টিটিউট, ইউ ক্যান সে, ইভেন ইফ নট গভর্নমেন্ট ডিরেক্টলি, বাট পাবলিক ইনস্টিটিউট। ইয়েস স্যার। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি অল অন এ সাডেন আমাদের দেশে প্রাইভেটাইজেশন যে পর্যায়ে পৌঁছালো, আপনি হঠাৎ করে বলতে পারবেন না যে প্রাইভেটাইজেশন বন্ধ করে দেন। Of course, ইউ ক্যানট ডু দ্যাট। ইয়েস স্যার। সো এই জন্য আমি বলছি যে প্রত্যেকটা দেশের হিস্ট্রি কীভাবে ডেভেলপ করলো ওইটাকে অ্যাডজাস্ট করে নিয়েই সবাই আগাবে, এবং সেই জায়গায় আমি মনে করি যে WHO এবং ওয়ার্ল্ড ব্যাংক অর দ্য ইউনাইটেড নেশনস ইন জেনারেল ভালো রোল প্লে করে, বাট অফকোর্স সব কাজের আপনি ইউ ক্যান ক্রিটিসাইজ এভরি অর্গানাইজেশন, ওরকম সুযোগ তো ডেফিনেটলি আছে যদি আপনি খুব মাইক্রো লেভেলে অ্যানালাইসিস করতে যান। ওকে স্যার। স্যার আপনি যেহেতু এখানে বলেছেন যে প্রত্যেকটা হয়তো একটা মডেল প্রোভাইড করা হয়, বাট প্রত্যেকটা দেশ বা রিজন ওয়াইজে যদি চিন্তা করি তারা সেভাবে ক্যাচ আপ করতে পারছে না। তো আমি যদি আপনাকে কিছু স্ট্যাটিস্টিক্স বলি, সেটা হচ্ছে আমার রিসার্চ থেকে আমি পেয়েছি যে নর্থ আমেরিকা তাদের হেলথ কেয়ার সেক্টরে খরচ করে থাকে 16 to 18% অফ দেয়ার জিডিপি। তারপর আমরা ইউরোপের ক্ষেত্রে দেখি, ইউর ক্ষেত্রে যদি বলি 10% অন অ্যান অ্যাভারেজ। তারপরে যারা হচ্ছে একটু ওয়েলদি এশিয়ান কান্ট্রিজ রয়েছে, জাপান রয়েছে, সিঙ্গাপুর রয়েছে, তারা 10 to 12% অফ দ্য জিডিপি। সেদিক দিয়ে আবার আমরা যদি এই আফ্রিকার দিকে আগাই, যে সাব সাহারান রিজনে দেখা গেছে 3 to 5%, এবং আমাদের সাউথ এশিয়ার ক্ষেত্রেও সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার ক্ষেত্রেও 3 to 5%। তো কমা শুরু করে, কিন্তু স্যার রিজন ভিত্তিক আমরা দেখছি যে এক একটা ক্লাস্টারের কিন্তু এক একটা প্রায়োরিটিস। তো স্যার এই যে স্ট্যান্ডার্ডের যে ডিভিয়েশনটা, এই যে ডিফারেন্সটা, এটা কি স্যার শুধু তাদের ফাইন্যান্সিয়াল ইনকেপাবিলিটির জন্য, নাকি তাদের প্রায়োরিটি ডিফারেন্ট? আপনি তো স্যার হয়তো বিভিন্ন দেশ নিয়ে আপনার রিসার্চ করেছেন বা ধারণা আছে, তো সেই ক্ষেত্রে যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে আমাদের বলতেন। যেহেতু আমরা সাধারণত দেখি যে টোটাল জিডিপির কত পার্সেন্ট হেলথে গেল, এটা একটা এই ইন্ডিকেটরটা দিয়ে আমরা অনেক সময় মেপে থাকি। সেক্ষেত্রে আমি বলবো যে বিষয়টা প্রায়োরিটির অনেক বেশি, কারণ এটা একটা রিলেটিভ মেজারমেন্ট। অ্যাবসলিউট মানি হলে ব্যাপারটা একটু ভিন্ন। তো আমরা সাধারণত দেখি যে হেলথটা খুব ভালো একটা এজেন্ডা পলিটিক্সে, যখন ডেভেলপড অর আই সে দ্যাট যে দেশগুলো ওয়েলফেয়ার স্টেট হিসেবে পরিচিত, ওই দেশগুলোতে কিন্তু খুব ভালো ডিসকাশন হয় এই বিষয়গুলো নিয়ে। এটা নিয়ে ইউনাইটেড স্টেটসও অনেক ডিসকাশন হয়েছে। ওবামা কেয়ারের কথা জানেন আপনারা, হ্যাঁ, অ্যাফোর্ডেবল স্কিমটা। তো ওবামা কেয়ারের আলটিমেট প্রভাব কতটুকু টোটাল ইউনাইটেড স্টেটসে, এটা একটু ভিন্ন ডিসকাশনের বিষয়, কিন্তু ওইখানেও প্রাইভেট সেক্টরের প্রভাব থেকে কিন্তু খুব একটা বের হতে পারে না। ইটস বিকজ অফ মানে একটা কারণ হতে পারে যে হিস্ট্রিতে এইভাবে তৈরি হয়ে আসছে, যার জন্য ব্যাপারগুলো ওখান থেকে যতটুকু অ্যাডজাস্টমেন্ট করা যায় করে থাকে। জি স্যার। তো এরকম, বাট এটা প্রায়োরিটির একটা ইস্যু। আরেকটা হলো যে আমার কাছে এটা বেশি মনে হয় ওই ইন্ডিকেটর দিয়ে প্রায়োরিটি, কিন্তু আপনি যদি অ্যাবসলিউট অ্যামাউন্ট কত খরচ করা হচ্ছে পার পারসন একটা দেশে যদি ওইভাবে বলি আমরা, তাহলেও দেখবেন যে কিছু কিছু দেশ অনেক পিছনে আছে। আমরা যদি বাংলাদেশের কথা বলি, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে বাংলাদেশ ওয়ান অফ দ্য লোয়েস্ট অর দ্য লোয়েস্ট ইউ ক্যান সে। পাকিস্তান অ্যাবসলিউট অ্যামাউন্টে কম, কিন্তু আমরা যদি আবার প্রাইস লেভেলটা অ্যাডজাস্ট করি তাহলে বাংলাদেশ আর পাকিস্তান অ্যাকচুয়ালি সেম লেভেল। স্যার সারপ্রাইজিংলি দেখলাম আফগানিস্তান স্পেন্ডস টু 18 to 21% অফ দ্য জিডিপি। ভেরি হাই। স্যার আমার কাছে মনে হচ্ছে যে ওরা হয়তো মানে অনেকগুলো প্রবলেম তো গেল দেশটার উপর দিয়ে, এখন হয়তো একটা প্রায়োরিটি কেস হিসেবে চলে আসছে। এটা কিন্তু সাউথ এশিয়ার জন্য একটা ভালো নজির হিসেবে আছে স্যার। ইয়েস। ওখানে আরেকটা জিনিস আমাদের একটু লক্ষ্য করতে হবে, আমি আলাদাভাবে তো আফগানিস্তান স্টাডি করি নেই, কিন্তু আমার দেখতে হবে টাকাটা কোত্থেকে আসে, সেটা একটা বড় ফ্যাক্টর। ডেভেলপমেন্ট পার্টনার্সরাও দিতে পারে, আবার ওনাদের নিজেদের টাকাও তো ডেফিনেটলি আছে ওটার ভিতরে। জি স্যার। আমাদের দেশে যেমন এখন আমরা প্রাইভেট সেক্টর থেকে প্রায় 72%-এর মতো টাকা আসে, 100 টাকার মধ্যে 72 আমরা নিজের পকেট থেকে পে করি। জি স্যার। আর রেস্ট আমরা গভর্নমেন্ট যে ট্যাক্সের মাধ্যমে যে টাকাটা কালেক্ট করে ওইটা পে করে আমাদেরকে মূল সার্ভিসটা দেয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এই কম্বিনেশনগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, আমাদের এখানে এরকম। তারপরে আপনি যদি বলেন যে আমার সাউথ ইস্ট এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা একটু মানে মোর
গভর্নমেন্টের ফান্ডিংটা বেশি। তো এরকম বিভিন্ন রকমের ফান্ডিং, মানে মিক্স অফ ডিফারেন্ট টাইপস অফ ফান্ডিং দেখতে পাই আর কি বিভিন্ন জায়গায়। জি স্যার। এবং ওগুলো থেকে কিন্তু আপনি প্রায়োরিটিটা কিছুটা বুঝতে পারবেন। ইয়েস স্যার। হ্যাঁ, কারণ শ্রীলঙ্কা আপনি বেশ হাই, আমাদের বাংলাদেশে অনেক কম। বাংলাদেশে 2.39% অফ টোটাল হেলথ এক্সপেন্ডিচার, জিডিপির 2.39%। এবং এটা কিন্তু পাবলিক এবং প্রাইভেট সেক্টর মিলিয়ে আমি। জি স্যার। ওইটা আরেকটা অ্যালার্মিং জায়গা। জি স্যার। কারণ আপনি পাবলিক সেক্টর থেকে যে টাকাটা আসে সেটা মাত্র less than 1%। জি স্যার। অফ জিডিপি। স্যার আমি আমাদের 2025 টু 2026 এর আমাদের যে বাজেট অ্যালোকেশন হচ্ছে সেখানে শুধুমাত্র 0.67% থেকে 0.74% পর্যন্ত অ্যালোকেশন। এটা তো স্যার আমাদের বাজেটের। জি স্যার, এটা তো আমাদের মাথা ব্যথার একটা ব্যাপার যে আমাদের কনসার্ন। আমি স্যার আমরা যদি শহরে জীবন, সরি, বাজেটের হলো আপনার 5.3%। জি স্যার। বাট জিডিপির আপনি যে জিডিপির বললেন জি স্যার। সেটা। তো সেক্ষেত্রে আমরা স্যার যেটা দেখতে পাই, ইট ইজ ভেরি অ্যালার্মিং যে যেখানে আমাদের দেশে এই আপনার স্টেট স্পন্সার্ড না হলেও যে স্টেট এন্ডোর্স যে প্রাইমারি হেলথ কেয়ার আছে সেটা আমাদের রুরাল যে এরিয়াগুলো আছে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, সেটাই কিন্তু আমরা ইনশিওর করতে পারছি না। তো স্যার সেদিক দিয়ে আমি যদি আপনাকে বলি যে এই যে হেলথ কেয়ারের যে অ্যাওয়ারনেস বা আমাদের রুরাল এরিয়াতেও মানুষ কিন্তু এখন যথেষ্ট অ্যাওয়্যার হচ্ছে যে আমাদের চিকিৎসা নিতে হবে, আমাদের স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। আমি যখন স্যার যে কক্সবাজার গিয়েছিলাম একটা কাজের প্রসঙ্গে, সেখানে আমি গিয়ে দেখলাম মানুষ অনেক অ্যাওয়্যার যে কীভাবে আশ্রয় কেন্দ্রে যেতে হবে, অসুস্থ হলে স্বাস্থ্যকেন্দ্রে কীভাবে যেতে হবে, এবং এই ব্যাপারগুলো সম্পর্কে তাদের মধ্যে যথেষ্ট সচেতনতা এসেছে। তো স্যার এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, আমি 2022 সালের একটা আমেরিকান জার্নাল অফ আমেরিকান হেলথের একটা রিসার্চে দেখেছি, সেখানে বলা ছিল যে কোভিড-19 যে গ্লোবাল প্যান্ডেমিক হয়েছিল, ওই প্যান্ডেমিকের আগে এবং পরে যে পাবলিক হেলথ সম্পর্কে আমেরিকানদের মধ্যে অ্যাওয়ারনেস অনেক বেশি বেড়ে গিয়েছিল। তো বেড়ে গিয়েছে বলতে স্যার এখন নাকি এটা একটা একদম ডিনার টেবিল ডিসকাশন পর্যন্ত রূপ নেওয়া হয়েছে, যে তারা বলছে যে আমাদের হেলথ সম্পর্কে আরও সচেতন হতে হবে। এটা কি স্যার গ্লোবাল কনটেক্সটে কি একইভাবে মানুষের মধ্যে কনসিয়াসনেস বেড়েছে পাবলিক হেলথ নিয়ে? আমার কাছে মনে হচ্ছে যে প্যান্ডেমিকটা আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে। জি স্যার। এই ডাইরেকশনটা। জি স্যার, বিশেষ করে হাত ধোয়া। হ্যাঁ, হাত ধোয়া, তারপর মানে কিছু প্রিভেন্টিভ কেয়ার, প্রমোটিভ কেয়ারের ব্যাপারে মানে ওই আইডিয়াগুলো মানুষের মাথায় এসেছে। কারণ আগে তো অনেক সময় এই বিষয়গুলো অনেকে হয়তো বুঝে উঠতে পারতো না যে বিষয়গুলো কি। জি স্যার। বা হয়তো বুঝলেও ইগনোর করতো, কিন্তু যখন এটা লাইফ থ্রেটেনিং হয়ে গেল তখন সবাই এটাকে অ্যাড্রেস করতে বাধ্য হলো। জি স্যার। এবং এই জিনিসটা আমার মনে হয় যে এই লার্নিংটা, এই যে জেনারেশনটা আমরা ফেস করলাম বিষয়টা, অন্তত তাদের মধ্যে থাকবে এবং আমাদের দায়িত্ব হলো পরের জেনারেশনকে পৌঁছে দেওয়া। অবশ্যই স্যার, যে এই অ্যাওয়ারনেসগুলো যেন কন্টিনিউ করতে থাকে। জি স্যার। এবং আমরা এটা দেখতে পাই, আগে যখন মানুষ বলতে আরে একটা জ্বর ঠিক হয়ে যাবে, আর এখন স্যার একটা হাঁচি দিলেও সবাই না 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 কি থেকে কি হতে পারে। তো স্যার এই সেগমেন্টের জন্য, এই এপিসোডের জন্য আপনার কাছে আমার শেষ কোয়েশ্চেন, সেটা হচ্ছে পাবলিক এবং প্রাইভেট হেলথ কেয়ারের মধ্যে যে ডিসকোর্সে কাজ করে, এখন আপনার প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে, যেহেতু আপনি ICDDRBর সাথে সম্পৃক্ত ছিলেন এবং আপনি প্রফেসর হিসেবে আছেন আপনার হেলথ ইকোনমিক্স নিয়ে, তো সেক্ষেত্রে কি স্যার আপনার কি মনে হয় যে স্টেট স্পন্সার্ড হেলথ কেয়ারকে কি গ্লোবালি এন্ডোর্স করা উচিত, নাকি হচ্ছে স্টেট স্পন্সার্স উইথ দি অ্যাডেন্ডাম অর কোলাবোরেশন অফ দ্য প্রাইভেট সেক্টর, যে দুটারই একটা ব্যালেন্স থাকবে বা সিম্বায়োসিস থাকবে? আচ্ছা, এটা বলার জন্য আমি ওই কথাটা আমার আবার স্মরণ করাতে হবে একটু। সেটা হলো যে হিস্ট্রিটার একটা ব্যাপার আছে, যে আমরা কিভাবে পথটা চলে আসলাম, হঠাৎ করে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো না। জি স্যার। তো আমার কাছে মনে হয় যে খুব ইম্পর্টেন্ট যে গভর্নমেন্টের রোলটা খুব স্ট্রং থাকতে হবে। পলিটিশিয়ানদের তো, পলিটিশিয়ান বলতে আমি শুধু গভর্নমেন্ট সেক্টর বুঝি না, আমি ডেফিনেটলি পুরো কান্ট্রিটা, পুরো সিস্টেমটাকে বুঝি, প্রাইভেট সহ। তাদের বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে খুব ভালোভাবে, যে এটার কম্বিনেশনটা কেমন হওয়া উচিত। জি স্যার। তবে আমি পার্সোনালি যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখি, যে আমাদের এখন উচিত প্রাইভেট সেক্টরটাকে কীভাবে অ্যাকোমোডেট করব, যাতে করে ওই সেক্টরটাতেও তুলনামূলক যারা যারা অ্যাফোর্ড করে না, ওই মানুষগুলোর কীভাবে অ্যাক্সেস আসতে পারে। যেমন একটা তো বাংলাদেশে আছেই, সেটা হলো যে প্রাইভেট হসপিটালগুলোর কিছু সিট মানে বেড আপনার অ্যালোকেটেড থাকবে যারা দরিদ্র তাদের জন্য, বাট এটা কতটা এক্সিকিউট করা হয় এটা দেখাশোনার একটা ব্যাপার আছে, এবং এটা আপনার ওভারভিউ করা উচিত আমাদের গভর্নমেন্ট। এক্স্যাক্টলি। আর আরেকটা বিষয় হলো যে আমি মনে করি যে আমাদের গভর্নমেন্ট ফান্ড প্রাইভেট সেক্টরে গিয়েও সার্ভিস দিতে পারে। এই জিনিসটা আমরা বিভিন্ন দেশে দেখতে পাই এবং এটা একটা ভালো পদ্ধতি।
বিকজ তখন সরকার যদি একটা অংশ পে করে তখন সাধারণ মানুষের কম পে করে ওই সার্ভিসটা নিতে পারে। ইয়েস স্যার। হ্যাঁ, এই জিনিসগুলো একটা সুন্দর ব্যালেন্স তৈরি করাটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ কনটেক্সটে খুবই জরুরি। এখানে একটা অ্যালার্মিং ইস্যু হলো যে আমাদের যে দুর্নীতির ব্যাপারগুলো তো আমরা বলি, কিন্তু এটা কীভাবে এটা ম্যানেজ করা হবে। ইয়েস স্যার। বাট উই নো দ্যাট আমরা ডিজিটাল এই যুগে অনেক কিছুই হ্যান্ডেল করা মানে কমিয়ে আনা সম্ভব। জি স্যার। তো সেগুলো কাজে লাগানো যেতে পারে এবং এগেইন দ্য গভর্নমেন্টের একটা স্ট্রং রোল না আসলে প্রাইভেট সেক্টরও ভালো কাজ করবে না। জি। কমপ্লিট একটা ইকুইটেবল হেলথ সিস্টেম ডেভেলপমেন্টের জন্য। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। খুবই এনলাইটনিং একটা ডিসকাশন ছিল এই যে আপনি যে বলেন রিচিং এ ব্যালেন্স উইথ আ স্ট্রং গভর্নমেন্ট প্রেজেন্স অর পারভিউ। তো এটা আসলে আমাদের জনগণের জন্য ইম্পর্টেন্ট এবং আমাদের যারা পলিসি মেকার্স তারা যদি দেখে থাকেন সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু ওয়ার্ডস টু পে হিট টু অর ওয়ার্ডস টু অ্যাটলিস্ট ইনকর্পোরেট ইনটু দেয়ার প্র্যাকটিস। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আমার আরেকটা এপিসোড আছে, সেখানে আমরা আরও বেশি কথা বলবো স্যার। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের কথা হবে অবশ্যই। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরও আশা করি ভালো লেগেছে। আমার খুবই ভালো লেগেছে, খুবই রেলেভেন্ট এবং ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশন ছিল। আপনাদের কেমন লেগেছে সেটা জানানোর জন্য আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে গিয়ে লাইক এবং সাবস্ক্রাইব করবেন রেসপেক্টিভলি, এবং আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে জানাবেন আপনারা কী দেখতে চান, আমাদের ডিসকাশন সম্পর্কে আপনাদের মতামত কী, এবং পরবর্তী কোন ব্যাপারে আপনারা ডিসকাশন দেখতে চান। ইয়োর শো, ইউ মেক দ্য ডিসিশন। থ্যাংক ইউ সো মাচ।